আজকের আমাদের রিলেশন চ্যাপ্টার যেটা, তো এই রিলেশন চ্যাপ্টারের 9.1 সেকশনটা আমরা কভার করছিলাম গত 2 লেকচারে। তো আজকে সেকশন 9.2টা আমি কভার করব না, ওইটা লাগবে না। সেকশন 9.3, সেকশন 9.4 এর সিলেক্টিভ কন্টেন্ট পড়াবো। আসলে রোজেনের বইটাতে অনেক কিছু আছে, ওগুলা তো সব পড়াইতে গেলে আসলে শেষ হবে না। তা আমি সিলেক্টিভ কিছু কন্টেন্ট আজকে পড়াবো, সেকশন 9.3 এবং সেকশন 9.4। তো সহজ আছে, এটা তোমরা আশা করি তোমাদের মজা লাগবে পড়তে। তো আজকের আচ্ছা, প্রথমে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে একটা রিলেশনকে ম্যাট্রিক্স এর মাধ্যমে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়। তো নর্মালি আমরা কি দেখছি, আমরা একটা রিলেশনকে আমরা কিন্তু পেয়ার ওয়াইজ রিপ্রেজেন্ট করছি না। যেমন ধরো এই ধরনের একটা ইয়ে ছিল যে সাপোজ একটা সেট আছে A is equal to 1, 2, 3 এবং তার কার্তেসিয়ান প্রোডাক্ট করার পরে তার সাবসেটটা নিয়ে আমাদের রিলেশনটা হতো, তাই না? যেমন সাপোজ এইরকম কোন একটা পেয়ার হয়তো থাকতে পারে, হ্যাঁ, এই ধরনের। এইটা নিয়ে হয়তো একটা রিলেশন, অথবা এটার সাথে হয়তো অ্যাড হতে পারে সাপোজ 2, 3 অর সামথিং এরকম। তাহলে রিলেশনকে আমরা এইভাবে সেট নোটেশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করছি গত 2 লেকচারে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ম্যাট্রিক্স এর মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করব আর কি। হ্যাঁ, ম্যাট্রিক্স এর মাধ্যমে রিপ্রেজেন্ট করব। তো এটা কিভাবে হবে? এটা হবে হচ্ছে ম্যাট্রিক্স এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে গেলে আমরা 0, 1 ম্যাট্রিক্স এর মাধ্যমে রিপ্রেজেন্ট করব। সেটা কিরকম আমি একটু দেখাই দিই। আহ যেমন ধরো এরকম একটা রিলেশন দেওয়া আছে, রিলেশনের মধ্যে 3টা পেয়ার দেখা যাচ্ছে 2, 1, 3, 1, 3, 2। তো মোটামুটি বোঝা যাচ্ছে যে আমার মূল সেটের এলিমেন্ট হচ্ছে 3টা, 1, 2, 3। 1, 2, 3 থেকে কম্বিনেশন করে এরকম একটা রিলেশন ডিফাইন করা আছে। এখন আমাদেরকে বলা হচ্ছে হচ্ছে এটাকে ইয়েতে রিপ্রেজেন্ট করতে, ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করতে। ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করার আগে, করার জন্য আমরা যেটা করব যে কলাম এবং এটা হচ্ছে রো এবং কলাম, এভাবে আমরা স্কোয়ার ম্যাট্রিক্সের মতো সাজায় ফেলবো জিনিসটাকে, ঠিক আছে, পেয়ার হিসাব করার জন্য। আচ্ছা, এখন এখানের মধ্যে 1, 1, এই ঘরটা তো হচ্ছে 1, 1 এর এন্ট্রি। এটা কি রিলেশনে আছে? নাই। এখানে আমরা 0 বসাই। তারপর হচ্ছে 1, 2, এটাও নাই, এখানেও 0 বসাই দিই। এটা হচ্ছে 1, 3, এটাও নাই, এখানে 0 বসাই দিই। তারপর 2, 1, এটা 2, 1, এটা এখানে পাচ্ছি আমরা রিলেশন, এখানে 1 বসাই। 2, 2 রিলেশনে নাই, 0 বসাই দিব। 2, 3 রিলেশনে নাই, 0 বসাই দিব। 3, 1 রিলেশনে আছে, 1 বসাবো, এই 3, 1। তারপর 3, 2 রিলেশনে আছে, এখানে বসাই দিব। 3, 3 রিলেশনে নাই, 0 বসাই দিব। অর্থাৎ সেট নোটেশনে যে পেয়ার গুলো মিসিং, ওগুলো ম্যাট্রিক্স নোটেশনে এসে 0 হয়ে যাবে। আর যে পেয়ার গুলো সেট নোটেশনে আছে ওগুলোর জন্য আমরা ম্যাট্রিক্সে 1 বসাবো, ঠিক আছে? এভাবে আমরা জিনিসটাকে সাজাতে পারি আর কি। আচ্ছা, কি রে, আমি কি ভুল করছি নাকি? এখানে দুইটা দুইটা রো কেন দিচ্ছে? না, এটা ভুল হয়েছে, ভুল হচ্ছে মনে হয়। 3, হ্যাঁ ঠিক আছে, তো এটা ভুল। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা তোমরা এটা বুঝতে পারছো কিভাবে আমরা ইয়ে করছি, এই রিলেশনটাকে ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট কিভাবে করছি? স্যার, হ্যাঁ, স্যার এটা ভুল নাই মনে হয়। ভুল না? আচ্ছা, একটু বলো তো দেখি, কি আমি মনে হয় তাহলে বুঝিনি মনে হয়। আপনার কলাম একটা বেশি হয়েছে না? কলাম বেশি হয়েছে? এখানে 3টা এলিমেন্ট না, 1, 2, 3। সেকেন্ড স্যার, দুইটা কলাম হলে তো হচ্ছে, 3 নাম্বার কলাম তো লাগতেছে না।
3 নাম্বার কলমে সব তো জিরো বসতেছে। ও, এই জন্য তাহলে এটাকে কনসিডার করে নাই যে। আচ্ছা জি স্যার। আচ্ছা আচ্ছা, মানে এটাকে জাস্ট ধরে নেয় আর কি, না? কিন্তু এভাবেও, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। মানে জাস্ট এটাকে শর্ট করে ফেলছে আর কি, এরকম। স্যার দুইটা কলাম নিয়ে করছে দুইটা কলাম এখানে। নিয়ে করছে। এখানে তো আসলে পেয়ার দুইটা। ও আচ্ছা আচ্ছা। স্যার হ্যাঁ হ্যাঁ, এখানে এটাই দ্বিতীয়, কি বুঝাইছে মানে, নাকি? না 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 না, স্যার দ্বিতীয় না এলিমেন্টে তো স্যার 3 2 নাম্বারটা পর্যন্ত। লাগতেছে না, এই জন্যই বাদ দিয়েছি। 3 নাম্বারটা। স্যার না লাগলে বাদ দিয়ে যে এরকম তো না, কারণ ও সবগুলো হ্যাঁ হ্যাঁ, ম্যাট্রিক্সে তো এরকম নিয়ম আছে না যে কোন একটা কলাম যদি সব জিরো হয় ওটাকে বাদ দেওয়া যায়, এরকম না জিনিসটা? স্যার এরকম তো কোনো রুলস আছে বলে মনে হয় না স্যার। হ্যাঁ, এটা আমিও একটু কনফিউশনে পড়ে গেলাম। স্যার ম্যাট্রিক্স স্কোয়ার হইতে হয় না, রেক্ট্যাঙ্গেল হইলেও হয়। তো এই জন্য স্যার বাদ দিয়ে দিচ্ছি। স্যার 3/3 2/3 সবই হয়। আমার হুম, মনে হয় স্যার এখানে স্যার প্রথম মানগুলো স্যার 1 2 3 আর দ্বিতীয় মানগুলো 1 আর 2, এই জন্য কি শুধুমাত্র 1 এবং 2 নিচে 3টা বাদ দিছে, দ্বিতীয় মানটা শুধু 1 আর 2 হ্যাঁ দিছে। এটা, আচ্ছা একটু আমি একটু দেখি তো বইতে এটার এক্সাম্পল আছে কিনা, একটু দেখি এক সেকেন্ড। রিপ্রেজেন্টিং রিলেশন উইথ ম্যাট্রিক্স, এটাই তো না? হুম, এখানে বলতেছে সাপোজ দ্যাট এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত। এ এবং বি এর ম্যাট্রিক্স তো এটা। ও আচ্ছা, বুঝছি, এজন্যই এখানে জিনিসটাকে সাজাইছে এভাবে। আহ, এটা তোমার এরকম না, এ হচ্ছে 1 2 3, বি 1 2। তাহলে আহ, এটা হচ্ছে 1 2 3, তাহলে এটাকে রো ধরছে আর কি, 1 2 3, বি কে 1 2। তাহলে এই দুইটার মধ্যে ইয়ে চালাইছে। এটা একটু অদ্ভুত লাগতেছে, তাই না? What is the matrix representing R if A1 equal to 1, B1, A2 equal to 2, A3 equal to 3, and B1 equal to 1, B2 equal to 2? বুঝছি। ও আচ্ছা, তাহলে এটা আসলে ওরা বলেই দিচ্ছে, মানে ম্যাট্রিক্সটা এরকম: A1, A2, A3, B1, B2। হ্যাঁ, আসলে এটা কোয়েশ্চেনেই বলে দিচ্ছে যে এইভাবে পেয়ার গুলাকে রিলেশনের ফেলছে আর কি। আসলে ওই থার্ড কলামটা জিরো হওয়ার কারণে যে বাদ দিছে তা না। তো যেমন এখানে বলে দিচ্ছে A1 ইকুয়াল টু হচ্ছে 1, A2 হচ্ছে 2, A3 হচ্ছে 3, B1 হচ্ছে 1, B2 হচ্ছে 2। তখন ওই কম্বিনেশনের মধ্যে এগুলাকে বসাইছে আর কি। দ্যাট মিনস এই 0 0 1 0 1 1, মানে এই পেয়ার গুলোর নিচেই হচ্ছে ওইটা হিসাব করে আর কি। এটা আসলে আমি এই কোয়েশ্চেনটা একটু বাড়াই লিখতে, মানে ওইটা নিয়ে আসতে হবে আর কি। তোমরা বুঝতে পারছো এখন? জি স্যার। আচ্ছা, আহ এখন ধরো এই দুইটা রিলেশন দেওয়া আছে ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করা। এখন এই দুইটা রিলেশনের মধ্যে আমরা যদি কম্বিনেশন গুলো চালাই আর কি, যেমন ওই ইউনিয়ন এবং ইন্টারসেকশন গুলো, তাহলে যদি ইউনিয়ন যখন চালাবো, অর্থাৎ ম্যাট্রিক্স এম আর ইউনিয়ন ম্যাট্রিক্স এম এস, এটা যখন চালাবো তখন এলিমেন্ট ওয়াইজ আমাদেরকে ইউনিয়ন গুলো দেখতে হবে আর কি। অর্থাৎ ইউনিয়নের জন্য হচ্ছে অর অপারেশন, আর ইন্টারসেকশনের জন্য অ্যান্ড অপারেশন চালাতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যখন এলিমেন্ট ওয়াইজ দেখবো, এটা অর করলে 1ই থাকতেছে,
এটা আর এটা অর করলে 0, এটা আর এটা অর করলে 1, এটা এটা অর করলে 1, এটা এটা অর করলে 1, এটা এটা অর করলে 1। তাহলে এইভাবে আমরা অর অপারেশন এলিমেন্ট ওয়াইজ চালালে ইউনিয়নটা চলে আসবে। আর ইন্টারসেকশন করার সময় আমাদেরকে দুইটাই 1 হলেই কেবলমাত্র ম্যাট্রিক্সটাতে ওই এলিমেন্টটা ওই এন্ট্রিতে 1 বসবে। তাহলে এটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে ইউনিয়ন এবং ইন্টারসেকশন অপারেশনটা চালান। আচ্ছা, এখন আচ্ছা এখানে বইতে আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে এই পরের 2-3টা স্লাইড হচ্ছে কতগুলো রুল দেওয়া আর কি। আমরা বেসিক্যালি দুইটা ম্যাট্রিক্সের মধ্যে আমরা ইউনিয়ন চালাইছি, আবার দুইটা ম্যাট্রিক্সের মধ্যে আমরা ইন্টারসেকশনও চালাইছি। এবার আমরা যেটা চালাবো সেটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে কম্পোজিশন অপারেশন চালানো। কম্পোজিশনটা বেসিক্যালি ইউনিয়ন এবং ইন্টারসেকশন দুইটা অপারেশনকেই কম্বাইন করে কম্পোজিশনটা করা হয়। ঠিক আছে? তো এই ইউনিয়ন এবং ইন্টারসেকশনের মধ্যে যেরকম একেবারে এলিমেন্ট বাই এলিমেন্ট আমরা কাজগুলা করছি, এখানে এটা একটু জিনিসটা একটু ক্রিটিক্যাল আর কি। তো আমি তোমাদেরকে সরাসরি আমি এক্সাম্পলটাতে নিয়ে যাই। তো এক্সাম্পলটা কিরকম? এক্সাম্পলে আমাদের দুইটা ইয়ে দেওয়া থাকবে। এটা আমি দুইটা ম্যাট্রিক্স এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে? এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে দেখা যাচ্ছে এমজি একটা ম্যাট্রিক্স, এটা একটা রিলেশন, এটা একটা রিলেশন, এমএস ম্যাট্রিক্স দ্বারা রিপ্রেজেন্টেড। ওকে, এখন এই দুইটার মধ্যে আমরা কম্পোজিশন করতে চাচ্ছি। কম্পোজিশন করার সময় আমরা বেসিক্যালি এই এমজি কম্পোজিশন অফ এমএস কে আমরা এভাবেও লিখতে পারি যে এমএস কম্পোজিশন এমজি। কেন? কারণ আমরা বেসিক্যালি এখন যে কাজটা করব, এমজির মধ্যে আমরা এমএস এর রো গুলাকে অ্যাপ্লাই করব। সেটা কিভাবে হয় একটু দেখি আমরা। তাহলে শুরু থেকে যদি আসি, আমাদের দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে আমরা কম্পোজিশন করব। তো কম্পোজিশন অপারেশনটা করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে হচ্ছে যে আমাদেরকে এই কম্পোজিশন অপারেশনে মিনিমাম ইউনিয়ন এবং ইন্টারসেকশন দুইটাই আসবে। সেটা কিভাবে হবে? আমরা করব কি, এই এমএস যেটা, তোমাদেরকে তো এমজি কম্পোজিশন এমএস বের করতে বলছে, এমএস টার দিকে তোমরা তাকাবা। এমএস এর ফার্স্ট রো যেটা, এটাকে তোমরা এদিকে নিয়ে আসো। সরি, এমজি এর এমজি এর জন্য তোমরা ইয়ে করে দিবা। এক সেকেন্ড একটু। এমজি এর জন্য তোমরা কলামে বসাই দিবা। একটু খেয়াল করি আমরা, 101 অর্থাৎ এমএস এর যে রোটা, এটাকে তোমরা এখানে কলামে ফিক্স করে ফেলবা। মানে কলামের মধ্যে এন্ট্রি করবা না, আমাদেরকে আসলে এখন যেটা করতে হবে, আমরা ইউনিয়ন এবং ইন্টারসেকশন দুইটাই করব। তো এই দুইটা কিভাবে করব? এই দুইটা করার সময় আমরা যেটা করব, এই 11, 01 এবং 10 এদের মধ্যে আমরা আলাদা আলাদা ভাবে আগে ইন্টারসেকশনটা চালাবো। সেটা কিরকম? আমি আবার দেখি। 11 ইন্টারসেকশন করলে কি হয়? ইন্টারসেকশন করলে হয় হচ্ছে 1। এবার 01 ইন্টারসেকশন করলে কি হয়? 0। 10 ইন্টারসেকশন করলে হয় 0। এবার এই তিনটার মধ্যে আমি যদি ইউনিয়ন করি, তাহলে রেজাল্ট কি আসে? রেজাল্ট আসে হচ্ছে 1। ঠিক আছে?
তাহলে আমরা এখানে ইন্টারসেকশন এবং ইউনিয়ন দুইটাকে কম্বাইন করলাম। এই রেজাল্টটা আমার মানে এটা যেটা পাবো সেটা হচ্ছে আমার রেজাল্টিং কম্পোজিশন ম্যাট্রিক্সের প্রথম এন্ট্রিটা। এবার আসি হচ্ছে আমরা তো এই এমএস এর প্রথম রোটাকে এমজি এর জন্য আমরা কলাম ওয়াইজ দেখছি, প্রথম কলাম। এবার আমি পরেরটাতে যাই, 10 10 কে ইন্টারসেকশন করলে 0, ইউনিয়ন 01 কে ইন্টারসেকশন করলে 0, ইউনিয়ন 11 কে ইন্টারসেকশন করলে 1। তাহলে এই তিনটাকে ইউনিয়ন করলে আসে হচ্ছে 1। এবার আসা হচ্ছে এই 11 ইন্টারসেকশন করলে আসে 1, 00 ইন্টারসেকশন করলে 0, 11 ইন্টারসেকশন করলে 1। এই তিনটাকে ইউনিয়ন করলে আসে হচ্ছে 1। ওকে, আচ্ছা এবার আমাদের রেজাল্টিং যে ম্যাট্রিক্স সেটার প্রথম রোটা কমপ্লিট। খেয়াল রাখবা এমএস এর প্রথম রোটা দিয়ে তোমরা যে কাজটা করতেছো এখানে, সেটার জন্য তোমরা রেজাল্টিং ম্যাট্রিক্সের প্রথম রোটা পেয়ে যাবা। ওকে, তাহলে এমএস এর প্রথম রোটা বেসিক্যালি রেজাল্টিং ম্যাট্রিক্সের প্রথম রোটা বিল্ড করতে সাহায্য করতেছে, তাই না? আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, এখন আমরা দ্বিতীয় রোতে চলে যাব। এমএস এর দ্বিতীয় রো 010, এটাকে আমরা এখানে বসাই দিই। তাহলে আমরা আবার আগের মতো 01 কে ইন্টারসেকশন করলে 0, 11 কে ইন্টারসেকশন করলে 1, 00 কে ইন্টারসেকশন করলে 0, তিনটাকে ইউনিয়ন করলে আসে হচ্ছে 1। এবার এই 00 কে ইন্টারসেকশন করলে 0, 11 কে ইন্টারসেকশন করলে 1, 01 কে ইন্টারসেকশন করলে 0, সরি, তাহলে রেজাল্ট আসে হচ্ছে 1। এবার এই 01 কে ইন্টারসেকশন করলে কত আসে? 0, 10 কে ইন্টারসেকশন করলে 0, 01 কে ইন্টারসেকশন করলে 0, তিনোটাকে যদি আমি ইউনিয়ন করি আসে হচ্ছে কি 0। এবারে পরে এখন আমি একে আনবো, তিনটা 0। এখন যদি এটাকে ইন্টারসেকশন করি 0, 0, 0, ফলাফল 0, 0, 0, 0, ফলাফল 0, 0, 0, 0, রেজাল্ট হচ্ছে 0। তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের কম্পোজিশন ম্যাট্রিক্স, যেটাকে তোমরা বিভিন্ন জায়গায় পরবর্তীতে বিভিন্ন কোর্সে এটাকে মিন ম্যাক্সও বলা যাবে। কারণ ইন্টারসেকশনটা বেসিক্যালি মিনিমামটাকে বের করে না, আর আর ইউনিয়নটা করে হচ্ছে ম্যাক্স। তাহলে আগে আমরা মানে ইন্টারসেকশনটা করি, তারপর সামগ্রিকভাবে আমরা ইউনিয়নটা চালাই। তো এটাকে আমরা মিন ম্যাক্সও বলতে পারি আর কম্পোজিশনও বলতে পারি। ঠিক আছে, তোমরা প্রসেসটা বুঝতে পারছো? আবার কি রিপিট করব? না স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তাহলে তোমরা এমএস এর রো গুলোকে এমজি এর জন্য কলাম হিসেবে সেট করে ওইভাবে এলিমেন্ট ওয়াইজ জিনিসটা দেখবা আর কি। তো তাহলে আমাদের এখানে এই যে স্লাইড গুলো এখানে আছে, স্লাইড গুলো বেসিক্যালি এই প্রসেসটাই এক্সপ্লেইন করছে, বুঝছো? এটাকে আমরা বুলিয়ান প্রোডাক্ট বলি আর কি অনেকটা। বুলিয়ান প্রোডাক্ট মানে হচ্ছে, যেমন
আমরা তো নর্মালি যখন আমরা নর্মাল ইন্টিজারের মধ্যে যখন অপারেশন গুলো চালাই তখন তো নতুন ভ্যালু প্রডিউস করে। বুলিয়ানের ক্ষেত্রে আমরা সবসময় এরকমই করেই তো করি যে হয় ইন্টারসেকশন অথবা ইউনিয়ন। তো এই কনসেপ্ট থেকে বেসিক্যালি আমরা এই জিনিসগুলো আসছে আর কি। তো এখানে যে ইয়েগুলো বলা হয়েছে যে মানে জাস্ট এখানে প্রথমে ইউনিয়ন এবং ইন্টারসেকশন গুলোকে আলাদা আলাদা করে বুঝাইছে, তারপরে কিভাবে এগুলাকে কম্বাইন করে আমরা কম্পোজিশনটা বানাইছি, ওই পুরো প্রসেসটাই আসলে এক্সপ্লেইন করছে আর কি। ঠিক আছে, তো এটা আমি আর তোমাদেরকে বলতেছি না, অর্থাৎ এই রুলগুলা থেকে আমাদের ইয়েটা আসছে। এখন এখানে আরো এক ধরনের কোয়েশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে পাওয়ার ম্যাট্রিক্স বের করা। তাহলে কোনো একটা পার্টিকুলার হয়তো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকতে পারে, যে ম্যাট্রিক্সের তোমাদেরকে পাওয়ার ম্যাট্রিক্স বের করতে বলা হতে পারে। হ্যাঁ, তাহলে যেমন ধরো এরকম আর কি, যেমন সাপোজ এমএস। তো যদি এরকম হয় যে এমএস না সরি, এরকম কি নোটেশনটা, এক সেকেন্ড। এরকম যদি দেওয়া থাকে, হ্যাঁ, দুইটা ম্যাট্রিক্স না, জাস্ট একটা ম্যাট্রিক্সের পাওয়ার বের করতে বলছে, তখন তোমরা যেটা করবা সেটা হচ্ছে জাস্ট এই এমএস এর সাথেই তোমরা কম্পোজিশন করবা। ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে এই এমএস এর যে ফার্স্ট রো 101 তাকে তোমরা এখানে বসাই দিয়ে রেজাল্টিং ম্যাট্রিক্সের এই ফার্স্ট ইয়েটাকে ক্যালকুলেট করবা। তারপরে আবার 010 এটাকে তোমরা এখানে বসাই দিয়ে এটাকে ক্যালকুলেট করবা। তারপর 000 দিয়ে এটাকে ক্যালকুলেট করবা, অর্থাৎ ম্যাট্রিক্স একটা। তো এটা করার পরে যেটা পাবা সেটা হচ্ছে ওই ম্যাট্রিক্সের স্কোয়ার, মানে পাওয়ার ম্যাট্রিক্স মানে স্কোয়ার ভার্সন। আচ্ছা এখন আচ্ছা এটা খুব সম্ভবত বইতে এই ধরনের এক্সাম্পল আছে কিনা জানি না, আমি এটা ইউটিউবে ভিডিও দেখে বানাইছি আর কি। তো তোমরা এভাবে দেখতে পারো আর কি। এখানে ওই যে পাওয়ার ওইটার কথাই বলছে, অর্থাৎ আর স্কোয়ার আর কি। হ্যাঁ, তো এই দুইটাকে একজন একজনের সাথে আমরা যদি কম্পোজিশন করি তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা পাবো। আচ্ছা, এখন এতক্ষণ আমরা একটা রিলেশনকে আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে রিপ্রেজেন্টেড হতে দেখছি। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্টেড হতে দেখা। তো একটা গ্রাফ, হ্যাঁ, আমাদের কম্পিউটেশন থিওরিতে বা আমাদের মানে যে কোনো গ্রাফকে আমরা রিপ্রেজেন্ট করার জন্য আমাদের নর্মালি একটা গ্রাফ বলতে আমরা বুঝাই হচ্ছে সেই গ্রাফের মধ্যে আমাদের কি কি থাকে, আমাদের নোড থাকে না, এরকম নোড থাকে। সাপোজ এ বি সি সি ডি এরকম কিছু নোড থাকতে পারে, চারটা বা তার থেকেও বেশি বা কম। এগুলাকে আমরা বলি হচ্ছে, এই গোল্লাগুলাকে আমরা বলি হচ্ছে ভার্টেক্স। ঠিক আছে, এই গোল্লাগুলাকে আমরা বলি হচ্ছে ভার্টেক্স। আর একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে যখন কোনো একটা অ্যারো যায় তখন ওইটাকে আমরা বলি হচ্ছে, এই অ্যারোটাকে বলি হচ্ছে এজ। এখন গ্রাফ থিওরির প্রচুর তোমার অ্যাপ্লিকেশন আছে কম্পিউটার সায়েন্সে। একটা রিলেশনকে যেরকম গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করা যায়, ঠিক সেরকম আমরা গ্রাফ থিওরিকে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনেও আমরা ব্যবহার করতে পারি। যেমন ধরো আমরা সাপোজ তুমি কিছু লোকেশনের মধ্যে ডিস্টেন্স ক্যালকুলেট করতেছো, তখন গ্রাফের মাধ্যমে এটা করা যায়। সাপোজ এ হচ্ছে চিটাগং, বি হচ্ছে কুমিল্লা, আর সাপোজ ডি হচ্ছে ঢাকা।
তাহলে সাপোজ এ থেকে বি এর দূরত্ব, সাপোজ চিটাং থেকে কুমিল্লার দূরত্ব হচ্ছে সে সাপোজ 6 মাইল, এমনি বলতেছি আর কি, হ্যাঁ 6 মাইল। আর কুমিল্লা থেকে ঢাকার দূরত্ব সাপোজ 7 মাইল। তাহলে আমরা এরকম এজ যখন ধরে ধরে যাব, তাহলে আমরা চিটাং থেকে ঢাকার ডিস্টেন্সটা ক্যালকুলেট করে ফেলতে পারবো যে 13 মাইল। তো গ্রাফের মাধ্যমে আমরা গ্রাফের পুরো একটা চ্যাপ্টার আমরা পড়বো পরে। তো জাস্ট এখন আপাতত বলে রাখতেছি যে গ্রাফের মধ্যে দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে ভার্টেক্স আর একটা হচ্ছে এজ। আমরা যখন গ্রাফকে রিলেশনের জন্য রিপ্রেজেন্ট করি তখন কিভাবে করি? সাপোজ আমরা রিলেশনের কথা যখন বলি তখন তো সবার আগে আমাদের মাথার মধ্যে আসে হচ্ছে একটা সেট। সাপোজ এ হচ্ছে একটা সেট যেখানে এলিমেন্ট হচ্ছে সাপোজ 3টা। তাহলে আমরা যদি ওই রিলেশনকে গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমাদের গ্রাফের মধ্যে 3টা ভার্টেক্স লাগবে, ঠিক আছে? এবার যদি রিলেশনের মধ্যে এভাবে বলে দেওয়া থাকে যে আমাদের পেয়ার হচ্ছে সাপোজ 1 3 2 3 সাপোজ, হ্যাঁ, তাহলে কি হচ্ছে 1 3 তে একটা এজ যাবে, 2 3 তে আরেকটা এজ যাবে। এই টোটাল জিনিসটা হচ্ছে আমাদের একটা রিলেশনকে আমরা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করি। ওকে, তাহলে পেয়ার গুলো দেখে আমরা এজ কে সিলেক্ট করি, আর আগে তো এমনি ভার্টেক্স গুলাকে বসায় দিব, কিন্তু আমরা ইয়েগুলাকে দেখে কাজটা করব আর কি। তো এখানে এই কথাগুলো বলা হচ্ছে গ্রাফকে আমরা ডাইরেক্টেড গ্রাফ বা ডাইগ্রাফ বলতে পারি। তোমরা এমন অনেক গ্রাফ হয়তো পরবর্তীতে দেখবা যেখানে এজ আছে ঠিকই, কিন্তু এজ আছে কিন্তু কোনো অ্যারো সাইন নেই, জাস্ট এরকম প্লেন একটা তোমার কানেকশন। এগুলাকে বলে হচ্ছে আনডাইরেক্টেড গ্রাফ, অর্থাৎ ডাইরেকশনটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু ডাইরেক্টেড গ্রাফ বা ডাইগ্রাফের ক্ষেত্রে ডাইরেকশনের ক্ষেত্রে একটা এরকম অ্যারো থাকবে, তাহলে বোঝা যাচ্ছে যে বি থেকে এ এটা একটা এজ, একটা ডাইরেকশন। তাহলে আমরা রিলেশনে এরকম কোন একটা পেয়ার পাবো, বি এ মানে হচ্ছে বি থেকে এ তে একটা এজ গেছে, ঠিক আছে? তাহলে এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে বি থেকে এ তে এজ গেছে, তো বি ও একটা ভার্টেক্স, এও একটা ভার্টেক্স। বি কে আমরা বলবো হচ্ছে ইনিশিয়াল ভার্টেক্স আর এ কে বলবো হচ্ছে টার্মিনেটিং ভার্টেক্স, ঠিক আছে? বা টার্মিনাল ভার্টেক্স, সরি টার্মিনেটিং না, টার্মিনাল ভার্টেক্স বলবো। তাহলে যেখান থেকে শুরু আমার এজটা ওই ভার্টেক্স কে বলবো হচ্ছে ইনিশিয়াল ভার্টেক্স, অর্থাৎ এ বি, এ থেকে বি তে একটা এজ গেছে, আর যেখানে গিয়ে শেষ হয়েছে অর্থাৎ বি, তাকে বলবো হচ্ছে টার্মিনাল ভার্টেক্স অফ দা এজ। ওকে, আচ্ছা এখন আমরা মানে ডিসপ্লে ডিসপ্লে করলে বুঝবো। যেমন এখানে একটা রিলেশন দেওয়া আছে, সাপোজ এ সেট, হ্যাঁ এ বি সি ডি, অর্থাৎ সেটে যতগুলো এলিমেন্ট আছে আমার গ্রাফে ঠিক ততগুলো কি থাকবে, ভার্টেক্স থাকবে, এ বি সি এবং ডি। এবার বলে দেওয়া আছে যে আমার রিলেশনটা এই এজ এর মাধ্যমে রিপ্রেজেন্টেড, অর্থাৎ এ থেকে বি তে এজ যাবে, তারপর এ থেকে ডি তে এজ যাবে, বি থেকে বি নিজের মধ্যে আমরা দেখছি না এরকম রিফ্লেক্সিভ রিলেশন, নিজের সাথে নিজের 1 1 2 2 3 3, তখন এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? এইভাবে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে? এটাকে আমরা লুপও বলতে পারি, হ্যাঁ, অর্থাৎ যে এজের ইনিশিয়াল ভার্টেক্স এবং টার্মিনাল ভার্টেক্স হচ্ছে সমান বি থেকে বি তে। তারপর আসো বি থেকে ডি তে গেছে, সি থেকে এ তে গেছে, সি থেকে বি তে গেছে এবং ডি থেকে বি তে গেছে, ঠিক আছে? এইভাবে আমরা টোটাল এই পেয়ার গুলোকে আমরা
এই ডায়াগ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করে দেখালাম। তোমরা এই কনসেপ্টটা বুঝতে পারছো সবাই? জি স্যার। Yes, sir. আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তাহলে এখানে বলা হচ্ছে যে যদি আমার ইনিশিয়াল এবং টার্মিনাল ভার্টেক্স সেম হয় তখন এটাকে আমরা বলি হচ্ছে লুপ। হ্যাঁ, আচ্ছা। এখন স্যার হ্যাঁ, এখানে ডাই মানে কি বোঝায়? ডাইগ্রাফ? ডায়াগ্রাফ মানে ডাইরেক্টেড গ্রাফ। হ্যাঁ, মানে অর্থাৎ আমার এজ গুলো ডাইরেকশন আছে। আবার তুমি এমনও অনেক যেমন এখানে একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে এজ গেছে এবং বোঝা যাচ্ছে যে এ থেকে বি তে গেছে। আবার যদি এরকম হতো তাহলে বোঝা যেত যে বি থেকে এ তে আসছে। তাহলে এটা মানে তোমরা যখন একটু আগে একটা এক্সাম্পল দেখালাম না যে ডিস্টেন্স ক্যালকুলেশনের জন্য যদি গ্রাফ থিওরি ইমপ্লিমেন্ট করো তখন আমাদের কিন্তু ডাইরেকশনটা লাগবে। কারণ আমি চিটাং থেকে ঢাকা যাচ্ছি একটা পাথ হয়ে, কুমিল্লা হয়ে ঢাকা যাচ্ছি, এটা একটা পাথ, ওয়ান অফ দ্য পাথ। তো এই জন্য আমাদের ডাইরেকশনটা লাগবে কস্ট ক্যালকুলেট করার জন্য। আবার এরকমও অনেক গ্রাফ আছে যেখানে ভার্টেক্স গুলোর মধ্যে কোনো কি ডাইরেকশন থাকবে না, এরকম অ্যারো সাইন থাকবে না। সেই ক্ষেত্রে এগুলোকে আমরা বলি হচ্ছে আনডাইরেক্টেড গ্রাফ। তো এখন যেহেতু আমরা ডাইরেক্টেড গ্রাফ দেখতেছি, এটাকে সংক্ষেপে ডায়াগ্রাফ বলবো। আচ্ছা, এখন আমি ওকে, এখন আমরা আরেকটা টপিকসে যাব, সেটা হচ্ছে ক্লোজার অফ এ রিলেশন। তো ক্লোজার অফ এ রিলেশনটা কিরকম আমি সহজ করে বলি। যেমন আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা সিমেট্রিক রিলেশন, রিফ্লেক্সিভ, এন্টিসিমেট্রিক, ট্রানজিটিভ, এরকম আমরা প্রপার্টি দেখছি। একটা রিলেশনের 4টা প্রপার্টি দেখছি। এখন আমরা যদি এ ধরনের কিন্তু আমরা এটাও দেখছি যে কোনো একটা রিলেশন নট নেসেসারি যে তাকে রিফ্লেক্সিভই হইতে হবে বা সিমেট্রিক বা এন্টিসিমেট্রিক বা ট্রানজিটিভ হইতেই হবে, এরকম কোনো কথা নেই। আমরা দেখছি কোন একটা রিলেশন ডিটারমাইন করছি, হ্যাঁ এটা রিফ্লেক্সিভ বাট এটা সিমেট্রিক না, হ্যাঁ এটা সিমেট্রিক বাট এটা ট্রানজিটিভ না, এরকম হইতেই পারে। বাট আমি যদি ফোর্সফুলি কোনো রিলেশনকে যদি বলি যে আমি এটাকে রিফ্লেক্সিভ করবই, তখন আমরা কিভাবে করব? হ্যাঁ, জিনিসটা একদম সোজা। ক্লোজার হচ্ছে যে সাপোজ তোমার কাছে একটা সেট আছে 1 2 3 4, এটা থেকে আমরা একটা রিলেশন তোমাদেরকে দেওয়া আছে। সেটা কিরকম যে সাপোজ 1 1 1 3, তারপর ধরো 2 3, তারপর ধরো 3 1, তারপর ধরো 3 3, তারপর সাপোজ 4 2, এরকম একটা রিলেশন দেওয়া আছে। এখন তুমি যদি বলো যে এটাকে রিফ্লেক্সিভ কিনা, এটা কি রিফ্লেক্সিভ হবে? এটা রিফ্লেক্সিভ হবে না। কেন? কারণ রিফ্লেক্সিভ হওয়ার জন্য 1 1 2 2 3 3 4 4 এই 4টা পেয়ার রিলেশনের মধ্যে থাকাটা নেসেসারি ছিল, কিন্তু আমাদের আছে হচ্ছে শুধুমাত্র 1 1 এবং 3 3। তাহলে আমরা যে কাজটা করব, আমরা যদি এই রিলেশনটাকে আমরা ক্লোজার বের করতে চাই, ক্লোজার বের করা, রিফ্লেক্সিভ ক্লোজার বের করব, সেটা হচ্ছে জোর জবরদস্তি আমরা এটাকে রিফ্লেক্সিভ রিলেশনে কনভার্ট করব। ক্লোজার হচ্ছে এমন একটা প্রপার্টি ওই রিলেশনের মধ্যে আমরা আনতে চাচ্ছি যেটা আপাতত মিসিং আছে। যেমন এই রিলেশনটার রিফ্লেক্সিভ ক্লোজার আমরা বের করতে চাচ্ছি, অর্থাৎ প্রপার্টি হচ্ছে রিফ্লেক্সিভ প্রপার্টি, এটা নাই, আপাতত নাই, বাট এটাকে আমরা ক্লোজার মানে হচ্ছে ওই মিসিং প্রপার্টি গুলাকে নিয়ে আসা, মিসিং পেয়ার গুলাকে আমার রিলেশনের মধ্যে নিয়ে আসা। এটাকে আনার পরে আমরা ক্লোজার পাবো, অর্থাৎ ক্লোজার পাওয়া মানে হচ্ছে কমপ্লিট হওয়া, হ্যাঁ, একটা কমপ্লিটনেস পাওয়া। তো আমি যদি রিফ্লেক্সিভ ক্লোজারের কথা বলি, তাহলে তোমরা শুধুমাত্র
রিফ্লেক্সিভ প্রপার্টিটাকে স্যাটিসফাই করার জন্য কোন পেয়ার গুলা মিসিং ওগুলাকে তোমরা কনসিডার করবে। তাহলে আমি যদি ক্লোজারটা আনতে চাই, তাহলে ক্লোজার আনার জন্য আমার হবে হচ্ছে আর এর সাথে তোমরা ইউনিয়ন করবা হচ্ছে আরেকটা রিলেশন, যেখানে মধ্যে মিসিং হচ্ছে কোনগুলা 2 2 এবং 4 4। ঠিক আছে, তাহলে এই দুইটা তোমার পেয়ার এই রিলেশনের মধ্যে মিসিং ছিল রিফ্লেক্সিভ হওয়ার জন্য। তো আমি রিফ্লেক্সিভ ক্লোজার বলতে বোঝাবো হচ্ছে আমার অরিজিনাল রিলেশনের সাথে আমি যদি যে মিসিং পেয়ার গুলো ছিল রিফ্লেক্সিভ হয় নাই, যারা না থাকার কারণে, তাদেরকে যদি আমি ইউনিয়ন করে দিই, তাহলে করার পরে যেটা পাবো সেটা হচ্ছে এই রিলেশনের ক্লোজার, রিফ্লেক্সিভ ক্লোজার। সে রিফ্লেক্সিভ প্রপার্টিটাকে তখন সে অ্যাচিভ করলো। ঠিক আছে, তাহলে যেটা মিসিং পার্টিকুলার কোন একটা প্রপার্টির সাপেক্ষে, যেমন এটা সিমেট্রিক ক্লোজার না, আমার ডিজায়ার্ড প্রপার্টি হচ্ছে এখানে রিফ্লেক্সিভ প্রপার্টি। তাহলে আমি এখানে রিফ্লেক্সিভ করার জন্য যে যে পেয়ারগুলো মিসিং, ওই পেয়ারগুলোকে দিয়ে আমি ইউনিয়ন করে রিফ্লেক্সিভ ক্লোজার পেয়ে যাব। এটা তোমরা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে একইভাবে তাহলে আমরা এই মূলত তিনটা ক্লোজার আমরা খুঁজবো। একটা হচ্ছে রিফ্লেক্সিভ ক্লোজার, সিমেট্রিক ক্লোজার, ট্রানজিটিভ ক্লোজার, এই তিনটা শুধু। তো নর্মালি রিফ্লেক্সিভ এবং সিমেট্রিক ক্লোজারটা খুবই সহজ। আমি যেগুলো বলছি ওগুলো আসলে এখানে বলা আছে। তো যেমন এখানে আমরা রিফ্লেক্সিভ ক্লোজার খুঁজতেছি, এখানে 1 2 3 এর সাপেক্ষে রিফ্লেক্সিভ করতে গেলে 1 1 2 2 3 3 লাগতেছিল, আছে শুধু 1 1, 2 2 ও নাই, 3 3 ও নাই। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা যদি রিফ্লেক্সিভ করতে চাই, তাহলে আমরা 2 2 এবং 3 3 টাকে আমরা কম্বাইন করে এই কমপ্লিট ইয়েটা পেয়ে যাব, রিফ্লেক্সিভ ক্লোজারটা পেয়ে যাব। সিমেট্রিকের ক্ষেত্রেও একই কাহিনী। যদি আমরা সিমেট্রিক করতে চাইতাম, তাহলে আমরা সাপোজ এই পার্টিকুলার এক্সাম্পলটার জন্য আমরা দেখি, এই পার্টিকুলার এক্সাম্পলে এটা সিমেট্রিক রিলেশন কিন্তু না। কেন না? কারণ 1 1 ওকে ফাইন, এটা রিফ্লেক্সিভ, সরি সিমেট্রিক। 1 2 2 1 আছে, আছে। তারপর আমরা 2 1 এর জন্য গেলাম, 1 2 আছে, আছে। 3 2 2 3 কি আছে? নাই। তাহলে এই রিলেশনটা সিমেট্রিক না। তাহলে এটার সিমেট্রিক ক্লোজার বের করার জন্য এই চারটা পেয়ারের সাথে আমি ইউনিয়ন করে দিব হচ্ছে কাকে? 2 3 কে। তো ইউনিয়ন করার পরে আমরা এরকম তাদের কম্বাইন করে দিব আর কি। তাহলে ওইটা হয়ে যাবে হচ্ছে আমার সিমেট্রিক ক্লোজার। তাহলে সিমেট্রিক ক্লোজারের একই কাহিনী রিফ্লেক্সিভের জন্য, যে এ বি যদি থাকে, বি এ আছে কিনা, না থাকলে তো এটা সিমেট্রিক না, কিন্তু এটাকে আমরা তখন ফোর্সফুলি ইউনিয়ন করে দিব, করে তখন এটাকে সিমেট্রিক বানাই ফেলব। এখন কথা হচ্ছে সিমেট্রিক এবং রিফ্লেক্সিভটা স্ট্রেট ফরওয়ার্ড ক্লোজার করার জন্য, কিন্তু ট্রানজিটিভটা স্ট্রেট ফরওয়ার্ড না। হ্যাঁ, ট্রানজিটিভটার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে যে ট্রানজিটিভ করার জন্য আমরা এ বি যখন পাই, বি দিয়ে কিছু আছে কিনা চেক করব। যদি থাকে তাহলে আমরা এসি আছে কিনা এটা মাস্ট চেক করতেই হবে, থাকতেই হবে। না থাকলে তখন বলতেছি হচ্ছে এটা ট্রানজিটিভ না। এখন কথা হচ্ছে আমরা রিফ্লেক্সিভ এবং সিমেট্রিকের মতো যদি দেখি যে এ বি বিসি এসিটা নাই, তাহলে এসি কে আমরা ইউনিয়ন করে দিই। কিন্তু প্রবলেম হয়ে যায় যে ট্রানজিটিভ ক্লোজারের ক্ষেত্রে শুধুমাত্র মিসিং পেয়ার গুলোকে অ্যাড করলেই যে ঘটনা শেষ তা না। কিন্তু সমস্যা হচ্ছে আমি যখন পেয়ার গুলাকে আনি, আনার পরে তখন প্রবলেম হয়ে যায় যে এই পেয়ারটা, নতুন পেয়ারটা আবার আমার চেক করতে হবে তখন। অর্থাৎ ট্রানজিটিভ ক্লোজারটা
শুধুমাত্র মিসিং পেয়ারটাকে যোগ করে দিলেই এনাফ না। ওই মিসিং পেয়ারটা তখন যখন এরকম সেটের মধ্যে তোমরা ঢুকাচ্ছ, তখন তোমাদেরকে আবার মেক শিওর করতে হবে যে নতুন পেয়ারটা আসার কারণে আমার ট্রানজিটিভিটি প্রপার্টিটা সমুন্নত আছে কিনা, বজায় থাকতেছে কিনা। যদি না থাকে তাহলে তো লাভ নেই। তার মানে ট্রানজিটিভ ক্লোজারটা আমরা এই স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে আসলে আমরা এনশিওর করতে পারি না আর কি। হ্যাঁ, এটাকে আমাদের বিভিন্ন ধাপে ধাপে আসলে জিনিসটাকে এনশিওর করতে হয়। তো বেসিক্যালি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ট্রানজিটিভ ক্লোজার, যেটা হচ্ছে যে ট্রানজিটিভ ক্লোজারের ক্ষেত্রে আমরা এটাকে গ্রাফের মাধ্যমে সলভ করব। ঠিক আছে, গ্রাফ থিওরির মাধ্যমে সলভ করব এবং আমাদের পাথ, ঠিক আছে, পাথের কনসেপ্টটা আমাদের কাজে আসবে। ঠিক আছে, তো পাথের কনসেপ্টটা অলরেডি আমি তোমাদেরকে বলছি। তো তোমরা এমনিতে রিফ্লেক্সিভ এবং সিমেট্রিক ক্লোজারটা তো বুঝতে পারছো। এখন যেটা আমি বলতে চাচ্ছি যে ট্রানজিটিভ ক্লোজারটা রিফ্লেক্সিভ এবং সিমেট্রিকের মতো ওইরকম স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে খালি মিসিং পেয়ারটাকে যোগ করে দিলেই হয় না। কারণ মিসিং পেয়ারটাকে যোগ করে দেওয়ার পরে ফার্দার আবার আমাকে টেস্ট করতে হবে যে এটা ট্রানজিটিভ থাকতেছে কিনা। হ্যাঁ, না হলে আবার এটা চলতেই থাকবে, কিন্তু তাহলে এটা কোনো সমাধান না। তো এজন্য আমরা আসলে বেসিক্যালি আমরা তো সিমেট্রিক এবং এটা পড়ছি, রিফ্লেক্সিভটা পড়ছি, ট্রানজিটিভটার জন্য আমাদের প্রবলেম হয়েছে। এটা এখানে যে কথাটা আমি বলছি এটা এখানে আসলে লেখা আছে, যে সেটা হচ্ছে বাই অ্যাডিং নিউ এলিমেন্টস টু আর we also add new requirements for its transitivity. We need to look all paths in diagrams to solve this problem. তো এটা আসলে গ্রাফ থিওরির মাধ্যমে আমাদের জন্য এটা এনশিওর, রিকোয়ারমেন্টটাকে এনশিওর করাটা আমাদের জন্য সহজ হয়। ঠিক আছে, তো এটার জন্য আমরা একটা অ্যালগোরিদম পড়বো যেটাকে আমরা বলি হচ্ছে ওয়ারশালস অ্যালগোরিদম। ঠিক আছে, এটা একটা কাজ করব এখন আমি, সেটা হচ্ছে আমি বইতে চলে যাব। হ্যাঁ, আমি এটা স্লাইডে সময়ের অভাবে অ্যাড করতে পারিনি আর কি। তো আমি তোমাদেরকে একটু কষ্ট করে বইতে নিয়ে যাব। তো বেসিক্যালি আচ্ছা, এখানে আরেকটা স্লাইড একটু ডিসকাস করার ছিল, সেটা হচ্ছে পাথের বিষয়টা। তো পাথ অলরেডি আমি বলছি, সেটা হচ্ছে সাপোজ তোমাদের একটা রিলেশন আছে, ওই রিলেশনের পেয়ার গুলো সিটির সাথে সিটির পেয়ার, অর্থাৎ ট্রেন কানেকশন আছে কিনা। তাহলে যেমন ধরো তোমার কাছে একটা রিলেশন আছে, পেয়ার গুলো হচ্ছে চিটাগাং কমা রাজশাহী, তাহলে এটা বোঝা যাবে যে চিটাং থেকে রাজশাহীতে ট্রেন কানেকশন আছে। আবার ধরো যদি এরকম থাকে যে সাপোজ এরকম, হ্যাঁ, যে চিটাং থেকে মানে এরকম পেয়ার যদি থাকে, তাহলে আমরা বলবো হচ্ছে গ্রাফ থিওরির আলোকে আমরা বলবো যে চিটাং থেকে কুমিল্লাতে একটা ডাইরেক্ট ট্রেন কানেকশন আছে। তো সেই ক্ষেত্রে চিটাগাংকে তোমরা যদি একটা ভার্টেক্স ধরো, কুমিল্লাকেও যদি তোমরা একটা ভার্টেক্স ধরো, তাহলে কি হচ্ছে, সেই ক্ষেত্রে চিটাং এবং কুমিল্লা এদের মধ্যে একটা ডাইরেক্টেড এজ থাকবে। ওকে, এবার আসা হচ্ছে যদি এরকম হয় যে চিটাগাং থেকে কুমিল্লাতে যেরকম একটা গ্রাফ আর এজ আছে, কুমিল্লা থেকে ঢাকাতেও একটা এজ আছে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে চিটাগাং থেকে ঢাকা পর্যন্ত একটা ইনডাইরেক্ট এজ আছে, একটা পাথ যেটা কুমিল্লা হয়ে যায়। তাহলে চিটাগাং টু কুমিল্লা টু ঢাকা, এটা হচ্ছে একটা কি পাথ। এটা দেখতে অনেকটা ট্রানজিটিভ রিলেশনের মতো লাগতেছে না, যে এ থেকে বি, বি থেকে সি থাকলে এ থেকে সি তে একটা পেয়ার থাকবে, ট্রানজিটিভ রিলেশন। তো এই কনসেপ্টটাকে কাজে লাগিয়েই আসলে আমরা এই যে ট্রানজিটিভ ক্লোজার বের করতে গিয়ে ঝামেলায় পড়তেছি, ওই জিনিসটা আমরা এই অ্যালগোরিদমের মাধ্যমে, মানে গ্রাফ থিওরির মাধ্যমে আমরা সলভ করব, যেটার জন্য আমরা এই পাথ, এই কনসেপ্টটাকে আমরা ইউজ করব। তো এটার জন্য বেসিক্যালি আমরা যেটা হয় সেটা হচ্ছে আমরা বইতে চলে যাই। বইতে
ওয়ারশালস অ্যালগোরিদম নামে একটা অ্যালগোরিদম আছে, যেটা আসলে আমরা বই থেকে দেখবো আর কি। হ্যাঁ, সরি। ওয়ারশালস অ্যালগোরিদম। আচ্ছা, ওয়ারশালস অ্যালগোরিদমটা খুবই মজার। আমি তোমাদেরকে প্রথমে বলি, সাপোজ এরকম একটা, তোমাদেরকে হয়তো পরীক্ষায় ভালো করে খেয়াল করো একটু, ধরো তোমাদেরকে এরকম একটা গ্রাফ দেওয়া আছে। হ্যাঁ, এই গ্রাফটা থেকে তো ইজিলি আমরা ম্যাট্রিক্স পেয়ে যাইতে পারি না? যেমন আমাদেরকে এখানে যেহেতু নোড দেওয়া আছে এ বি সি ডি, মানে ভার্টেক্স, তার মানে হচ্ছে আমার এই রিলেশনের এলিমেন্ট গুলা হচ্ছে এ বি সি ডি। ওকে, তাহলে আমরা জিনিসটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো যেমন এ বি সি ডি, এ বি সি ডি। তাহলে আমরা গ্রাফটাকে দেখে দেখে কিন্তু এই ম্যাট্রিক্সটা সাজায় ফেলতে পারি। এ থেকে এতে কোনো এজ গেছে? যায় নাই, তাহলে এখানে 0 বসাবো। এ থেকে বি তে কোনো এজ গেছে? সরাসরি প্রথম অবস্থায় তোমরা যখন ফার্স্ট ম্যাট্রিক্সটা যখন ড্র করবা, তখন ডাইরেক্ট এজ গেছে কিনা ওইটা হিসাব করবা। প্রথমটাতে W0, এটা ওয়ারশালের জন্য W লিখছে আর কি। প্রথম অবস্থায় তোমরা ডাইরেক্ট এজ আছে কিনা ওইটা দেখবা। এখন এ থেকে বি তে ডাইরেক্ট কোনো এজ নাই, তাহলে আমরা এ থেকে বি এর জন্য 0 বসাবো। এ থেকে সি তে কোনো এজ গেছে? নাই, ডাইরেক্ট কোনো এজ নাই, তাহলে এখানে 0 বসাবো। এ থেকে ডি তে কোনো এজ গেছে? গেছে, তাহলে আমরা এখানে এ থেকে ডি তে 1 বসাবো। তাহলে এইভাবে আমরা প্রথম অবস্থায় আমরা এই যে এ বি সি ডি, তাদের মধ্যে পেয়ার ওয়াইজ ডাইরেক্ট এজ গেছে কিনা ওইটা ক্যালকুলেট করে আমরা করব কি, এই প্রথম ম্যাট্রিক্সটা আমরা সাজাবো। তোমরা এটা বুঝতে পারছো সবাই, প্রথম ম্যাট্রিক্সটা কিভাবে আসছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, পরের ম্যাট্রিক্সটা আমরা ডেভেলপ করব W1। W1 এর ক্ষেত্রে আমাদেরকে কনসিডারেশনে আনতে হবে যে সাপোজ এ থেকে এ তে প্রথম অবস্থায় আমি কোনো এজ দেখি নাই, ডাইরেক্ট কোনো এজ দেখি নাই W0 তে, কিন্তু W1 করার সময় আমি খেয়াল করে দেখব যে এ থেকে এ তে পৌঁছানোর জন্য এ কে থ্রু করে কোনো পাথ আছে কিনা। এটা এ থেকে এর জন্য তোমাদের একটু জিনিসটা ভিজুয়ালাইজ করা কঠিন হবে। এরকম দেখো, এ থেকে বি এর জন্য দেখো, এ থেকে বি তে নর্মাল অবস্থায় W0 তে কোনো এজ ছিল না দেখে 0 বসাইছি। এখন W1 এর ক্ষেত্রে আমরা দেখব এই এ থেকে বি তে যাওয়ার সময় এ কে আলাদাভাবে থ্রু করে কোনো এজ গেছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা ওই এ থেকে বি তে আমরা 1 বসাই দিব। ঠিক আছে, অথবা এটাও চিন্তা করে দেখো যে সাপোজ, মানে জিনিসটাকে এভাবে চিন্তা করি, সাপোজ বি থেকে সি। আচ্ছা, আমাদের ফিগারটা একটু দেখি। সাপোজ এটা কোনটা হবে, সি থেকে বি না? হ্যাঁ, এটা ছিল প্রথম অবস্থায় সি থেকে বি এর জন্য 0 পাইছিলাম। এখন আমরা W1 এর ক্ষেত্রে দেখব সি থেকে বি তে আসার পথে ডাইরেক্ট কোনো এজ না থাকলেও এরকম কিছু আছে কিনা, সি থেকে এ এবং এ থেকে বি। যদি থাকে তাহলে আমরা W1 এর এই এন্ট্রিটাকে 1 করে দিব। তাহলে ইনিশিয়ালি W0 তে সি থেকে বি তে কোনো ডাইরেক্ট এজ ছিল না, না থাকার কারণে 0 ছিল। এখন W1 এর ক্ষেত্রে আমি দেখব হচ্ছে ইন্টারনাল নোড
এ আছে কিনা, সি এবং বি এর মাঝখানে এ দ্বারা কোনো পাথ আছে কিনা, ইন্টারনাল নোড ইন্টারনাল ভার্টেক্স আছে কিনা। যদি থাকে, সি এ বি এরকম যদি কিছু থাকে, তাহলে আমরা 0 কে মুছে 1 করে দিব। বোঝা গেছে? তাহলে সেটা চিন্তা করলে আমরা একটু খেয়াল করে দেখি, এখানে W0 থেকে আমরা W1 এ আসতেছি। এখন W1 এর ক্ষেত্রে এ থেকে এ তে মানে কোনো তো পাথ আসলে নাই। এ কে কাজে লাগাই, এ তে পৌঁছানো 0 0ই থাকবে। এবার আসো এ থেকে বি তে, যেটা আগে 0 ছিল। এখন এ থেকে আবার এ দিয়ে ঘুরে বি তে কোনো পাথ আমাদের নাই, 0 0ই থাকবে। এ থেকে সি তে কোনো পাথ, কোনো এজ ছিল না। এখন W1 এর ক্ষেত্রেও এ কে কাজে লাগিয়ে সি তে পৌঁছানোর কোনো সম্ভাবনা তৈরি হয়নি, 0ই থাকবে। আর এ থেকে ডি তে আগে থেকে এজ ছিল, ওটা দেখার দরকার নেই। এখন একটু এদিকে আসি আমরা, সেটা হচ্ছে এই এই জিনিসটা একটু দেখি। এটা কি, সরি, এই জিরোটা, এটা হচ্ছে বি এবং ডি। হ্যাঁ, বি থেকে ডি। তাহলে প্রথম অবস্থায় বি থেকে ডি তে ডাইরেক্ট কোনো এজ ছিল না দেখে আমি 0 বসাইছিলাম। ওকে, এখন বি থেকে ডি তে যাওয়ার পথে এ কে কাজে লাগিয়ে কোনো সম্ভাবনা তৈরি হয়েছে কি? হয়েছে। এই এখন বি থেকে ডি তে আমি পৌঁছাতে পারবো এ কে কাজে লাগে, শুধুমাত্র এ। W1 এর ক্ষেত্রে আমরা কনসিডার করব শুধুমাত্র এ। তাহলে এখানে বি থেকে ডি তে আমি পৌঁছাইতে পারতেছি এ কে কাজে লাগাই। তাহলে আমার W1 এ এখানে এই 0টাকে আমি এখানে 1 করে দিই। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা যেগুলো 0 ছিল সেগুলাতে চেক করে দেখব ওই পাথগুলো এ কে কাজে লাগিয়ে পৌঁছানো যাচ্ছে কিনা। যদি না যায়, স্টিল না যায়, তাহলে 0 0ই থাকবে। আর যদি যায় তাহলে 0 গুলোকে আমরা 1 করে দিব। আচ্ছা, এবার তোমরা এটা বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, এখন W2 তে আমি কনসিডার করব বোথ এ এবং বি। তার মানে হচ্ছে, মনে করো আমি, এটা হচ্ছে আমার সাপোজ, সরি, সি থেকে বি। হ্যাঁ, এটা হচ্ছে আমার এই সি থেকে বি। এখন সি থেকে বি তে যাওয়ার সময়, সরি, হ্যাঁ, সরি না, এটা হচ্ছে সি থেকে বি। সি থেকে বি তে যাওয়ার জন্য কোনো এজ ছিল না। তারপরে পরের অবস্থায় সি কে এ কে কাজে লাগায়ও কোনো সম্ভাবনা তৈরি হয় নাই, তাই না? 0 0ই থেকে গেছে। এখন W2 তে আমি কনসিডার করব বোথ এ এবং বি, অর্থাৎ এ এবং বি যে কোনো একটাকে বা দুইটাকে কাজে লাগায়ে আমি পৌঁছাতে পারতেছি কিনা সি থেকে বি তে। হ্যাঁ, যদি পারা না যায় তাহলে একই রকমই থাকবে, আর গেলে তো ভালো, তাহলে ওই 0টাকে আমরা 1 করে দিব। তাহলে এখন W2 তে আমরা দেখব হচ্ছে যে এ এবং বি এই দুইটা ভার্টেক্সকে কাজে লাগায়ে আমরা ওই এজ গুলাকে 1 করতে পারতেছি কিনা, কোনো নতুন পাথ তৈরি হচ্ছে কিনা। ঠিক আছে? এখন এখানে যেটা দেওয়া আছে, আসলে W2 তে বেসিক্যালি আসলে মানে এ এবং বি কে ইনপুট করার পরেও W1টা আসলে চেঞ্জ হয়। তোমরা নিজেরাও এটা পরে মিলাই দেখিও। যেহেতু চেঞ্জ হয় নাই, তো W1টা W2 একই রকমই আছে। অর্থাৎ W2 ইকুয়াল টু, তোমরা এটা লিখে দিতে পারবা যেহেতু কোনো চেঞ্জ আসে। এবার আসা হচ্ছে W3। W3 এর ক্ষেত্রে এখন এ বি এর সাথে আমরা সি কেও অ্যাড করব, অর্থাৎ এখন আমাদের অপশন বেড়ে গেছে। এ বি সি এদেরকে কাজে লাগাই, হ্যাঁ, আমরা ওই পাথটা ডেভেলপ করতে পারতেছি কিনা। তাহলে আসো এখন আমি দেখি
কোনটা চেঞ্জ হয়েছে ওটা করলে ভালো হতো। আচ্ছা হ্যাঁ পাইছি। সাপোজ এটা 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 হচ্ছে ডি থেকে এ, প্রথম অবস্থায় এটা 0 ছিল। হ্যাঁ, ডি থেকে এ তে আমি ডাইরেক্ট পৌঁছাতে পারিনি দেখে W0 তে আমি 0 বসাইছিলাম। এবার ডি থেকে W1 এর ক্ষেত্রে এ কে কাজে লাগিয়েও আমি কিছু করতে পারি, কারণ আমি তো এ তেই পৌঁছাতে পারতেছি না, সো স্টিল এটা 0ই ছিল। W2 তে বি কে কাজে লাগিয়ে কোনো কিছু করা যায় কিনা ওটা পসিবিলিটি তৈরি হয়েছিল, বাট স্টিল আমার ডি থেকে বি তে যেহেতু কোনো এজ নাই, বি ইনক্লুড করার পরেও কোনো কাজ আসে। এবার এখন সি আসছে, W3-তে সি আসছে, তাহলে এখন সি কে কাজে লাগিয়ে আমি ডি থেকে এ তে পৌঁছাতে পারি কি? তাহলে এখন ডি থেকে সি তে একটা এজ আসতেছে, সি থেকে এ তে একটা এজ আসতেছে, তাহলে ডি সি এ একটা পাথ আছে, ওই পাথটাকে কাজে লাগিয়ে তাহলে আমরা W3-তে এই 0টাকে আমরা এখন 1 করে দিতে পারবো। সিমিলারলি আমি ডি থেকে ডি এর একটা পাথ যদি দেখি যে ডি থেকে ডি তে নিজস্ব কোনো লুপ ছিল না, প্রথম অবস্থায় 0 ছিল, ডি থেকে এ কে কাজে লাগিয়ে ডি তে পৌঁছানোর কোনো স্কোপ ছিল না, কারণ আমি তো ডি থেকে এ তেই পৌঁছাতে পারি না। ডি থেকে বি, বি কে কাজে লাগিয়ে ডি তে পৌঁছানো সম্ভব হয় নাই, কিন্তু ডি থেকে সি কে কাজে লাগিয়ে আমি ডি তে পৌঁছাতে পারতেছি। এই জন্য W3-তে আমি ডি থেকে ডি তে একটা পাথ পেয়ে গেছি। ওকে, তো সিমিলারলি লাস্টে গিয়ে W4-এ গিয়ে আমাদের শেষ হবে, কারণ W4-এ আমরা আমাদের সবগুলো ভার্টেক্সকে ইন্টারনাল ভার্টেক্স হিসেবে কনসিডার করব, অর্থাৎ এই সবগুলাকে কাজে লাগিয়ে বা এদের মধ্যে যে কোনো একটাকে বা দুইটাকে বা এরকম আমাদের অপশন এখন বেড়ে গেছে। অপশন বাড়ার পরে দেখা যাচ্ছে যে আমাদের বেশ কয়েকটা, যেমন এটা এখানে 1 হয়ে গেছে এ থেকে এতে। তাহলে আমরা একটু ফিগারটা দেখি, যেমন এ থেকে এতে আমি যদি এভাবে যাই যে এ ডি সি এ, তাহলে এখন আমার এই W4-এ এসে এটা 1 হয়ে গেছে। হ্যাঁ, এরকম আর কি। তাহলে বাকি যেগুলো ওগুলো চেক করে দেখবা যে আসলে ABCD4 এই 4টাকে ধাপে ধাপে আমরা কাজে লাগিয়ে আমরা W0 থেকে W4-এ যাব। অর্থাৎ আমাদের জিনিসটা কিরকম, যে প্রথম অবস্থায় আমাদের নোডগুলো হচ্ছে, আমাদের ভার্টেক্স হচ্ছে ABCD। ইনিশিয়ালি ডাইরেক্ট এজ আছে কিনা ওইটা দেখে W0 ক্যালকুলেট করব। W1 এর জন্য আমরা আমরা কনসিডার করব এ কে ইন্টারনাল নোড হিসেবে। W2 আমরা সাজাবো হচ্ছে এ এবং বি বা এ অর বি যেটাই হোক। W3 এর ক্ষেত্রে সিও কনসিডার হবে, W4 এর ক্ষেত্রে ডিও কনসিডার হবে। ঠিক আছে, তাহলে এই নোটগুলোকে কাজে লাগানোর পরে আমরা যেটা পাবো, W4 এর ক্ষেত্রে যেটা পাবো, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের এই ইনিশিয়াল যে ম্যাট্রিক্সটা আমাদের ছিল বা সেট যেটা ছিল এটার ট্রানজিটিভ ক্লোজার। অর্থাৎ এই যে মিসিং গুলাকে কাজে মানে ইনক্লুড করার পরেও আমরা বলতেছিলাম যে ট্রানজিটিভ ক্লোজারের চেকিংটা শেষ হচ্ছে না, এটা পুরোপুরি শুদ্ধ না। এই জিনিসটা আমরা ইনশিওর করতে পারবো ধাপে ধাপে। আমরা এই গ্রাফের মাধ্যমে যখন আমরা লাস্টের ম্যাট্রিক্সটাতে পৌঁছে যাব, তখন আমরা এটাকে বলবো হচ্ছে এই টোটালটা হচ্ছে আমার অরিজিনাল, আমার যে ম্যাট্রিক্সটা ছিল বা রিলেশন ছিল ওই রিলেশনের ট্রানজিটিভ ক্লোজার। তাহলে ওয়ারশালস অ্যালগোরিদমটা ইউজ করে আমরা কোন একটা রিলেশনের ট্রানজিটিভ ক্লোজারটা বের করি। ঠিক আছে, তোমরা এটা বুঝতে পারছো টপিকটা? জি স্যার। আচ্ছা, তাহলে তো ঠিক আছে। তাহলে আর কারো কোনো কোয়েশ্চেন আছে রিলেশন চ্যাপ্টারটা নিয়ে? আমি স্লাইড গুলো একটু ঠিক করব, যে স্লাইড গুলো আসলে মানে, কারণ এগুলো বেশিরভাগই তোমার এক্সারসাইজ রিলেটেড জিনিস, তো আমি স্লাইডে অনেক থিওরিটিক্যাল কথা বাদ দিয়ে দিব। তোমরা
ওগুলা একটু বেশি কনফিউজিং আর কি। তোমরা এক্সাম্পল গুলা দেখবা আর কি। আচ্ছা, এখানে আরেকটা ভালো কথা, ওয়ারশালস অ্যালগোরিদম দিয়ে ট্রানজিটিভ ক্লোজার বের করাটা আমি বইতে এখান থেকে পড়াইছি। আবার নর্মালি আরো একটা মানে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের মাধ্যমেও ট্রানজিটিভ ক্লোজারটা বের করা যায়, এটা আমি কভার করিনি কারণ এই প্রসেসটার অ্যাডভান্স ভার্সনই হচ্ছে ওয়ারশালস অ্যালগোরিদম। তো এই জন্য আমি লেস এফিসিয়েন্টটা পড়াইনি আর কি। আমি তোমাদেরকে জাস্ট মানে ওয়ারশালসটা পড়াইছি। সো ক্লোজার বের করার সময় সিমেট্রিক এবং রিফ্লেক্সিভের ক্ষেত্রে জাস্ট মিসিং গুলাকে ইউনিয়ন করে দিবা, আর ট্রানজিটিভের ক্ষেত্রে তোমরা ওয়ারশালস অ্যালগোরিদম ব্যবহার করে এই ধাপে ধাপে আগাও। তো ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাক। হ্যাঁ, ভালো স্যার, থেকো আর কি। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এক্সাম না নিয়ে অ্যাসাইনমেন্ট দিলে ভালো হতো। না, এটা তো আমরা করতে পারবো না। স্যার, অনলাইনে এক্সাম তো অনেক সময় কারেন্ট থাকে না, বৃষ্টি বাদল কিভাবে? আহ এটা দেখা যাক না কি করা যায়, কিন্তু এক্সাম তো নিতে হবে। এক্সাম ছাড়া তো এটা তো মানে যেহেতু কোভিড এর জন্য তো অনেক ওয়েট করলাম, স্বাভাবিক তো হচ্ছে না। তো এখন এক্সাম নিতে হবে আমার। হ্যাঁ, এক্সাম ছাড়া আমি এভাবে পারবো না, কারণ এটা অ্যাসাইনমেন্টটা এক্সামের সাথে যায় না, এটা ইভালুয়েশনটা ফেয়ার হবে না। তো তুমি যেটা বলতেছো যে বৃষ্টি বাদলের দিন বা কারেন্ট না থাকা, সেগুলো অবশ্যই আমি কনসিডার করব। ওকে, তবে আচ্ছা স্যার। এটা এটা এক্সামটা দিতে হবে তোমাদেরকে। ঠিক আছে, তোমরা ভালো করে পড়ো, ভালো করে পড়ো, কারণ আনফরচুনেটলি পাবলিক ইউনিভার্সিটির আমাদের জন্য তো শিথিল করতেছে না কিছু। এটা খুব তোমার দুঃখজনক, কিন্তু আমাদেরকে সেই তোমার ধরো সেই ক্লাসরুমে এসে পরীক্ষা নিবে ওইটাই বলতেছে, মানে ফাইনাল এক্সামটা 52 যেটা দিবা আর কি। তো সরকার তো আমাদেরকে আসলে মানে 52টাও যদি মানে অনলাইনে নিয়ে ফেলা যায়, তো এটা তো আসলে আমাদেরকে দিচ্ছে না এটা। স্যার, শুনছিলাম জুলাইয়ে অনেক ডিপার্টমেন্টে নাকি পরীক্ষা হবে, আমাদের কি পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে? এটা ডিপেন্ড করতেছে হচ্ছে এই যে এখন তো ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা বেড়ে গেল না, ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা চলে আসছে।